তার মানে এখানে খুবই প্যারাডক্সিক্যাল একটা ব্যাপার আছে, সেটা হলো একটা দেশ যখন স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে দীর্ঘকাল থাকে তখন মানুষের টলারেন্স নষ্ট হতে থাকে। এটা স্বাভাবিক। যেমন ধরুন শেখ হাসিনা আমাদেরকে বল প্রয়োগ করেছেন, আমরাও শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বল প্রয়োগের মাধ্যমেই ফেলার চেষ্টা করেছি। বল প্রয়োগ বলতে আমি পাল্টা গুলির কথা বলিনি, আমরাও কিন্তু বল প্রয়োগ করতে গেছি। আমরা ভোটে তো তার পতন ঘটাইনি। এর আগেও বিএনপি ওভার দ্য ইয়ার্স রিপিটেডলি চেষ্টা করেছে বল প্রয়োগ করার মাধ্যমে, মানে তারা মিছিল করেছে, সমাবেশ করেছে, হরতাল ডেকেছে, তারা চেষ্টা করেছে তাদের মতো করে কাজ করার জন্য, পেরে ওঠেনি। তো এই বল প্রয়োগ করতে করতে যেটা হয়, আমাদের কিন্তু চরিত্রগত পরিবর্তন হয়ে যায়। ফলে আমরা নিজেদের যে টলারেন্সটা হারিয়ে ফেলেছি, মানে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে চেয়েছিলাম গণতন্ত্রের জন্য, কিন্তু আমরা টের পাই না যে আমরা আর গণতান্ত্রিক নই নিজেরা। আমরা মুখে নতুন বন্দোবস্তের কথা বলি, কিন্তু আমি আসলে পুরনো না, আরো প্রাচীন মধ্যযুগীয় বন্দোবস্তের কথা বলি। লাশের বদলে লাশ তো মধ্যযুগীয় কথাবার্তা। এটা যে বলা যায় না, এটা যে বলবো না, এই বোধটা নাই। প্যারাডক্সিক্যাল কেন বললাম? আবার সমস্যা হচ্ছে স্বৈরাচারের পতনের পর, যে স্বৈরাচার দীর্ঘদিন থাকে, আমরা মানে মধ্যপ্রাচ্যে যে আরব বসন্ত হলো সেটা দেখে দেখলাম যেটা, সেখানে আবার ডিজার্ভ করে ক্রিয়াশীল যে রাজনৈতিক দল এবং গোষ্ঠী আছে তাদের মধ্যে অনেক বেশি গণতান্ত্রিক মানসিকতা। কারণ ওই সময়টা কিন্তু খুবই অস্থির থাকে, ভোলেটাইল থাকে, একটা স্টেটের প্রতিষ্ঠানগুলো টিকে থাকে না। ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। তিউনিসিয়াতে বলেন, ইজিপ্টে বলেন, আর যেগুলোতে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে, ওখানে যেটা হয়, এটা বেসিকটা খুব সোজা, যে একজন স্বৈরাচারী সরকার যখন ক্ষমতা এক্সটেন্ড করতে চায়, সে যেহেতু ভোট ছাড়া ক্ষমতায় থাকবে, তার কাজই হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা। ফলে সে যতদিন থাকে ততদিন তাকে দেখে প্রতিষ্ঠানগুলো কাজ করতে থাকে। পুলিশ বাহিনী শেখ হাসিনাকে দেখে কি মারাত্মক পুলিশ বাহিনী ছিল, হুম। যখনই শেখ হাসিনা নাই পুলিশ বাহিনী হাওয়া হয়ে গেল, কারণ প্রতিষ্ঠান আসলে পুলিশ বাহিনী আর ছিল না। তো ওই সময়ের মধ্যে নিজেদের মধ্যে আসলে এই অস্থিরতা গুলো যতটা কমানো যায়, অনেক বেশি গণতান্ত্রিক হওয়া দরকার, সেটা উচিত ছিল। অথচ হচ্ছে কিন্তু কিন্তু উল্টা। আর এই এনসিপি তরুণদের দিক থেকে, বিশেষ করে মাহফুজ আলম, যিনি যাকে এক ধরনের তাত্ত্বিক বলে মানে মোটামুটি এগ্রি করা হয় এনসিপির, তিনি যখন এই ধরনের বক্তব্য দেন, এটা আমাদের এই অস্থিরতা ছড়িয়ে দিতে খুব সিরিয়াসলি সাহায্য করে, এবং এটা খুবই অ্যালার্মিং। আমি মনে করি এই জিনিসগুলো সরকারের কগনিজেন্সে নেওয়া দরকার। সরকারের এই ব্যাপারগুলোতে সতর্ক বার্তা জারি করা দরকার, কোনোভাবে কেউ যাতে কোনো রকম উস্কানিমূলক মানে কোনো কিছু ব্যবহার না করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আমরা মব মব করছি, যে এরা পত্রিকা ভাঙছে, ছায়ানট ভাঙছে, ইত্যাদি ইত্যাদি। আপনি মিডিয়াতে পাবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক জাকসুর এক সিভিল নেতা, রাকসুর ভিপি, হুম। তারা প্রকাশ্যে বলছেন যে এগুলো শেষ করে দিতে হবে, এগুলো ধ্বংস করে দিতে হবে, প্রকাশ্যে বলছে, এগুলো ডকুমেন্ট আছে। তো এগুলো যখন আপনি বলছেন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? ঠিক একইভাবে যারা মাহফুজ আলম বা ওই সমাবেশে অন্যরা যা বলছেন বা অন্য জায়গায় যা বলছেন, যারা অ্যাগ্রেসিভ কথা বলছেন, স্ল্যাং ব্যবহার করছেন, এগুলো কিন্তু এই অস্থির সময়টাকে আরো বেশি অস্থির করে দিতেই পারে। সুতরাং কেউ কেউ বলেন যে সমাবেশে মাঠের রেটারিক একটু অ্যাগ্রেসিভ হতেই পারে, হুম। কিন্তু কোনোভাবেই এটা সেই সময় না। এটা খুবই খুবই ভোলাটাইল একটা সময় আমরা। আমি এই বিষয়টা শামসুজ্জামান দুদু আপনার কাছে শুনতে চাই। আনিস আলমগীর তিনি টক শোতে কথা বলেন, সাংবাদিক, তাকে বলা হচ্ছে তিনি নানান রকম উস্কানি দিয়েছেন, সন্ত্রাস দমন বিরোধী আইনে তাকে গ্রেপ্তারও করা হলো, তার বক্তব্যের মাধ্যমে তিনি উস্কানি দিয়েছেন। এইটা হচ্ছে তার একটা মূল অভিযোগ। আরও আসলে কি অভিযোগ সেটিও আমি খুব স্পষ্ট হতে পারিনি। সেটাকে উস্কানি ভেবে তাকে গ্রেপ্তার করা হলো। অন্যদিকে এই বক্তব্যগুলো চলছে নানান রকম স্ল্যাং ব্যবহার করে, নানান রকম হুমকি ধামকি, এবং তার প্রতিফলন দেখাও যাচ্ছে, ভাঙচুর হচ্ছে। আহ, এটা কি আসলে উস্কানি না? সরকার মানে এই বিষয়ে নিষ্ক্রিয়? আপনি এই প্রসঙ্গে কি বলবেন?